বাবা, তুমি যদি একটা রিক্সা চালকের সাথে আমার বিয়ে দিতে চাইতে, আমি আপুর জন্য না হয় বিয়েটা করেই ফেলতাম, কিন্তু আমি এই লোকটাকে বিয়ে করতে পারবো না। মিলির বাবা মেয়ের এই কথা শুনে চুপ হয়ে গেল। চুপ হবে নাই বা কেন? বিয়ে বাড়িতে কত মানুষ, আর তার চেয়ে বড় কথা, যার সম্পর্কে এসব বলছে সেও এখানে উপস্থিত। মিলির বাবা মিলিকে বলছে, এই ছেলে তোর কলেজের টিচার, আর তুই তাকে রিক্সা চালকের সাথে তুলনা করছিস? বাবা, তুমি কি জানো এই লোকটাকে রিক্সা চালকের সাথেও তুলনা করা ঠিক না? মিলি, কি সব বলছিস তুই? এমনি তোর বোন চলে গেছে বিয়ে না করে, আর তার মধ্যে তারা যে তোকে তোর বোন এর জায়গায় নিয়ে যাবে সেটাই তো বেশি। তারা তো আমাদের এখন পর্যন্ত অপমান করে নাই, বরং ভালোভাবে চেষ্টা করেছে যেন সমস্যার সমাধান করা যায়। বাবা, আমি এত কিছু জানি না, আমি এই বিয়ে করছি না, এটাই শেষ কথা। তখন মিলির হবু শ্বশুর এসে মিলিকে বলল, আচ্ছা মা, আমার ছেলেকে তোমার এত অপছন্দ কেন বলো তো? আঙ্কেল মশাই, আপনি জানেন সে আমাকে একদিন ক্লাস থেকে বের করে দিছে, একটু লেট করে ক্লাসে গিয়েছিলাম তাই। এই একটা কারণে আমার ছেলেকে এত অপছন্দ করো? না আঙ্কেল মশাই, এটাই তো জাস্ট শুরু ছিল। তার জন্য আমি প্রথম সেমিস্টারে ইংলিশে ফেল করেছি। আমার ছেলের জন্য ফেল কিভাবে করলে? সে কি তোমার খাতায় নাম্বার দেয়নি? মিলির এসব কথা শুনেও শুভ চুপ ছিল, কিন্তু এবার সে আর চুপ করতে পারেনি। সে তার বাবাকে বলল, ফেল করবে না তো কি করবে বাবা? তুমি জানো পুরো খাতা জুড়ে সে একটাই লিখেছে, আর সেটা কি জানো? ডিয়ার স্যার, প্লিজ মার্ক দিয়ে দিয়েন। আসলে এক সপ্তাহ হলো মামার বিয়ে খেয়ে আসলাম, আর মামার বিয়ে খেয়ে আসার পর মনে হচ্ছিল নিজের বিয়েটা কবে জানি হবে। বুঝেনি তো, বিয়ে বাড়ির আমেজটা অনেক দিন থাকে, আর এই আমেজে থাকতে থাকতে পরীক্ষা এসে গেল, তার মধ্যে আর পড়া হয়নি। আর হ্যাঁ, আমার রোল 99 বলে ভাববেন না যেন আমি খারাপ ছাত্রী। আসলে সেই পরীক্ষায়ও এক মামার বিয়ে ছিল, সো বুঝতেই পারছেন। এই কথা শুনে বিয়ে বাড়ির সবাই হাসাহাসি শুরু করলো। এরই মধ্যে মিলি বলে উঠল, বাবা, আমার তো মামাই নাই, তুমিই বলো আমি এসব কেন লিখতে যাব। তুমি এই লোকটাকে বলো তার কাছে কোনো প্রমাণ আছে নাকি আমি যেসব লিখছি। শুভ রেগে আগুন হয়ে আছে, আর সে জানিয়ে দেয় এমন মিথ্যে যে বলে সে মেয়েকে সে বিয়ে করতে পারবে না। এবার পাত্রপাত্রী দুইজন একমত যে তারা বিয়ে করবে না। বাসায় ঠান্ডা থমথমে পরিবেশ হয়ে আছে। ঘণ্টাখানেক পর মিলির বাবা গেল শুভকে রাজি করাতে, আর শুভর বাবা গেল মিলিকে রাজি করাতে। মিলির বাবা গিয়ে শুভকে বলে, আসলে বাবা, মিলির এই পাগলামির জন্য আমরাই দায়ী। আমার বড় মেয়ে সবসময় পড়াশোনাতে ভালো ছিল, তাই মিলিকে ছোট থেকেই অনেক কথা শুনতে হতো, কেন বোনের মতো হতে পারেনি। কিন্তু পড়াশোনা ছাড়া সব দিকে মিলি অনেক ভালো। তাই বলছি বাবা, প্লিজ তুমি আমার মেয়ের পাগলামিগুলোর জন্য বিয়েটা বন্ধ করো না। আর তাহলে দেখা যাবে লোকে আমার দুই মেয়েকে নিয়ে নানান বাজে মন্তব্য করবে। কথাগুলো শুনে শুভ অনেকটাই বিয়েতে রাজি হয়ে গেছে, কিন্তু মিলিকে রাজি করাবে কীভাবে তাই ভেবে পাচ্ছিল না শুভর বাবা। মিলি রুমে এসে শুভর বাবা বলল, মিলি, আসবো? আসেন আঙ্কেল, কিছু বলবেন? মিলি, আমি তোমাকে কিছু ভালো বুদ্ধি দেবো যদি তুমি চাও। জি আঙ্কেল, বলেন। তোমার কি ইচ্ছে করে না শুভকে রুম থেকে বের করে দিতে, যেমনটা তোমাকে করে দিয়েছিল? জি মানে আঙ্কেল, ইচ্ছে তো সেই কবে থেকেই করে, কিন্তু পসিবল তো আর না। অবশ্যই পসিবল। তুমি বিয়েটা করে ফেলো। যখন দেখবে শুভ লেট করে বাসায় আসছে, তখন শুভকে রুম থেকে বের করে দিবে, আর তখন আমি সাপোর্ট দেবো। আর বাসায় শুভ যতক্ষণ থাকবে এত প্যারা দিবে যে সে কলেজে গিয়ে তোমাকে দেখেও না দেখার ভান করবে, পড়া জিজ্ঞাসা করবে তো দূরের কথা। ভালো না আইডিয়াটা? মিলি হাসি মুখ করে বলল, আঙ্কেল, ফেসবুক ইউজ করেন তো? মানে আইডিয়াটা তো ছিল, কিন্তু শুভর মা আর শুভ ইউজ করতে দেয় না। তাদের মনে হয় এই বয়সে এসে ফেসবুক ইউজ করলে লোকে হাসবে। এখন থেকে ইউজ করবেন, এত ভয় পাবেন না। কি এমন বয়স আপনার হয়েছে বলেন তো? মাশাল্লাহ, এখনো ইয়াং লাগছে। আর হ্যাঁ, আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, তারপর রিলেটিভ লিস্টে অ্যাড করে দিবেন মেয়ে হিসাবে। তার মানে তুমি রাজি বিয়ে করতে? জি শ্বশুর আঙ্কেল। শুভর বাবা মিলির শ্বশুর আঙ্কেল ডাক শুনে হাসি দিচ্ছিল। তার মনে হচ্ছিল মেয়েটা অনেকটা বাচ্চাদের মতো ইনোসেন্ট আর একটু পাগলাটে। তার মিলিকে অনেক পছন্দ হয়েছে ছেলের বউ হিসেবে। শুভর বাবার বয়স হয়েছে ঠিকই, কিন্তু এই পাগলামিগুলো সে পছন্দ করে। সবার তো রোবোটিক্স জীবন
পছন্দনীয় হবে সেটা তো আর না। মিলিকে সে বলল, মিলি, তুমি তোমার মতো করে একটু সেজে আসো। আচ্ছা শ্বশুর আঙ্কেল। নীল শাড়ি পরে চোখে গাঢ় করে কাজল দিয়ে খোপাতে বেলি ফুলের মালা পেঁচিয়ে মিলি সবার সামনে এসেছে। সবাই তো অবাক, এটা কারো বিয়ের সাজ হতে পারে? কিন্তু মিলিকে এখন কিছু বললে সে তো বিয়েটাই করবে না, তাই সবাই চুপ। এভাবে মিলি আর শুভর বিয়েটা হয়ে যায়। বিয়ের পর মিলি একটা মিষ্টি নিয়ে শুভকে খাওয়াতে যায়, আর শুভ খাবে না বলে দেয়। মিলি জোর করে একটা মিষ্টি খাইয়ে বলে, করল্লা স্যার নেন, মিষ্টি খান, আর আপনার তিতো মুখটা মিষ্ট করেন। শুভ বেচারা রেগে আগুন হচ্ছিল। মিলি মনে মনে বলছিল, করল্লা স্যার এইটা মাত্র ট্রেলার ছিল, ফুল মুভি তো বাকি। এবার মিলির বিদায়ের পালা, কিন্তু মিলি তো কান্নাকাটি করছে না অন্য মেয়েদের মতো, বরং সে হাসি মুখ করে গাড়িতে উঠে যাচ্ছে। ঠিক তখন মিলির বাবা শুভর হাতে ধরে বলে, বাবা প্লিজ, আমার মেয়েটা দেখো, ও একটু পাগলাটে স্বভাবের, কিন্তু মেয়ে ভালো। আর বাবা, আমার মেয়ের পড়াশোনা কিন্তু এবার তোমার দায়িত্ব। আমি চাই না সবাই ভাবুক একটা অযোগ্য মেয়েকে আমি তোমার ঘাড়ে ঝুলে দিয়েছি। শুভ তাকে সান্ত্বনা দিয়ে বলল টেনশন না করতে। শুভ মিলির বাবাকে টেনশন করতে না বলে সে নিজেই টেনশনে পড়ে গেছে। সে যে কলেজের টিচার, সেখানকার সবচেয়ে খারাপ ছাত্রী হলো মিলি, যে কিনা এখন তার স্ত্রী। মিলি আর শুভ এবার শুভদের বাসায় চলে আসলো। মিলির শাশুড়ির তেমন মিলিকে পছন্দ হয়নি। সব নিয়মাদি পালন করে অবশেষে এবার মিলিকে শুভ রুমে নিয়ে গেল। মিলি তার শাশুড়িকে বলল, শাশুড়ি আন্টি, আপনি আমাকে লাইব্রেরিতে কেন নিয়ে আসছেন? আপনার ঘরে কি আর রুম নেই থাকার মতো? লাইব্রেরিতে কেন নিয়ে আসবো? এটা শুভ রুম, আর আজ থেকে তোমাদের দুজনের রুম। আর হ্যাঁ, আম্মু বলবা, আর না বলতে পারলে আন্টি বলবা। এভাবে বলবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে শাশুড়ি আন্টি, না মানে আম্মু। এরপর এক এক করে সবাই রুম খালি করে চলে গেল। এক ননদ তো মজা করে রুমের লাইট অফ করে চলে গেছে। এদিকে এত বই দেখে মিলির তো মাথা ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে যেন বইয়ের মধ্যে অ্যালার্জি আছে মিলির। এরই মধ্যে শুভ এসে হাজির। রুমের লাইট অফ, তাই সে বলে উঠল, মিলি বলে উঠল, প্রেজেন্ট প্লিজ। থুকু, জি আছে। শুভ বলল, লাইট তুমি অফ করেছো? না আমি করিনি, আম্মুর সাথে আসছিল, তাদের মধ্যে কেউ একজন অফ করেছে। শুভ লাইট অন করে মিলির পাশে বসেছে। একটু কথা বলবে বলে ঠিক তখনই মিলি কাচের গ্লাসে রাখা দুধটা শুভর মাথায় ঢেলে দিল। শুভ মিলিকে ধমকের সুরে বলল, এই মেয়ে শয়তানে ধরেছে নাকি? আপনার এক বোন আমাকে কানে কানে বলে গেল, তাই করলাম। আমার কোন বোন বলে গেছে? মিথ্যা বলাটা তো তোমার অভ্যাস। আসলে কানে কানে বলেছে তো ঠিক বুঝি নাই। আর হ্যাঁ, আমাকে কিন্তু একবার জিনে আসর করছিল। আসলে মিথ্যা বলা আমার স্বভাবে নাই, তাই সব সত্যিটাই বলছি। এখনো মাঝে মধ্যে আমি দেখতে পাই তাদের। আসলে ওই জিনটা আমাকে পছন্দ করতো তো, তাই আমার বিয়ে হয়ে গেছে শুনলে আল্লাহ না করুক আপনার সাথে খারাপ কিছু না হয়ে যায়। এই মেয়ে, আমি তোমার টিচার, তাই এসব আলতু ফালতু গল্প বলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করবে না। আর এসব জিন আমাদের বাসায় 4-5টা, সেই ছোটবেলা থেকেই দেখে আসছি। আমার দাদা জিন পোষে, জানতে না তুমি? কি জিন আছে এ বাসায়? ও আল্লাহ, কি বলে এসব? না না, আমি থাকছি না এ বাসায়। শ্বশুর আঙ্কেলকে ডাক দেন, আমি বাসায় যাব। বাসর ঘরে বসে মিলি শ্বশুর আঙ্কেল বলে চিৎকার করছে। শুভ ব্যাপারটা আর বেশি দূর যেতে না দিয়ে মিলির মুখ চাপা দিয়ে ধরে ধমকের সুরে বলল, চুপ, একদম চুপ। তোমার সাথে না জিনেরা দেখা করে, তাহলে তুমি অযথা ভয় পাচ্ছ কেন? এসব তো তোমার অভ্যাস হয়ে যাওয়ার কথা। মিলি এবার চুপ হয়ে গেল। সে ভাবছে সত্যিটা কি বলে দিবে যে সে কোনো জিন দেখেনি, শুধু ভয় দেখাতে চেয়েছিল। শুভকে নাকি আপাতত চুপ থাকবে আর সকাল সকাল বাসায় চলে যাবে। মিলির খুব ইচ্ছে ছিল শুভকে তার বাসরাতে রুম থেকে বের করে দিবে, যেমনটা শুভ মিলির সাথে কলেজে করেছে। আপাতত মিলি এই ইচ্ছেটা পূরণ করতে পারছে না, কারণ একা থাকা আজ তার পক্ষে সম্ভব হচ্ছে না। মিলি মুখ গোমরা করে বসে আছে, কিছুই বলছে না। আসলে মিলি নিজেই নিজের করা ফাঁদে আটকে গেছে। যাই হোক, তারপর শুভ মিলিকে বলল, মিলি, একটু এদিকে এসে বসবে, কথা আছে আমার। দেখেন স্যার, আমি আপনার ছাত্রী আর আপনি আমার শিক্ষক। তো শিক্ষক কিন্তু বাবার সমান। আমি তোমার বাবার সমান?
তাহলে আমাকে বিয়ে করছো কেন? ওয়েট, এক সেকেন্ড। এই মিলি, তোমার মনে হচ্ছে আমি এখন তোমাকে 18+ এমন কিছু কথা বলবো? না মানে বলতে তো পারেন। মাইক চিনো? আচ্ছা, এসব বাদ দাও। এবার এটা বলো, তোমার বোন কোথায়? আমি কি জানি? আপনি তো স্যার জানেননি আমি মিথ্যা কথা বলি না। তুমি যে কত সত্যবাদী তা আমি জেনে গেছি। এখন বলো, তোমার বোন কোথায়? আচ্ছা, এসব শাড়ি পরে আর থাকতে পারছি না, আপাতত আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর বলছি। মিলি, তুমি কিন্তু কথা ঘোরানোর চেষ্টা করছো। মিলি শুভর কথা পাত্তা না দিয়ে ওয়াশরুমে যায়। সেখান থেকে সে মিলি এবার শুভকে বলে, আমার খিদা লাগছে, আপনার জন্য সারাদিন কিছুই খাওয়া হয়নি। তো আমি কি করব? আমার জন্য খাবার নিয়ে আসেন। এই রাতে আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো? মাথা খারাপ হয়েছে? না, খাবার পেলে তো বলবো না, খিদা রেখে আমি এত কথা বলতে পারবো না। বেচারা শুভ বাসরাতে বিড়ালের মতো নিজের বাসায় নিজেই খাবার চুরি করে। কেউ দেখলে তো শুভর আজ কপাল খারাপ হয়ে যাবে। শুভ মিলিকে খাবার এনে দিতেই মিলি বলল, আপনি না ঠিক আমার বাবার মতো। তখনই শুভ রেগে আগুন হয়ে বলে, বাবার মতো মানে? কি বোঝাতে চাচ্ছেন? আরে আমার বাবাও মাঝে মধ্যে অনেক রাতে আমার রুমে খাবার নিয়ে আসে আর আমাকে খাইয়ে দেয়। আমি বাবাকে অনেক মিস করছি। এখন আপনি আমাকে খাইয়ে দিবেন, বুঝছেন? শুভ ভালোই বুঝতেছিল মিলি আসলে শুভকে বিরক্ত করতে চাচ্ছে। শুভ তো বিরক্ত হবে না, কারণ সে মিলির সব কারসাজি বুঝতে পেরেছে। শুভ মিলিকে খাইয়ে দেওয়ার পর জানতে চায় তার বোন কোথায়। মিলি তখনই তার ফোন থেকে মিলির বাবাকে কল দিয়ে বলে, বাবা শুনো, তোমার বালিশের নিচে দেখো একটা চাবি আছে, আর সে চাবি নিয়ে আমাদের স্টোর রুমে যাবে। সেখানে গিয়ে তালা খুললে আপুকে দেখতে পাবে। আপু হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু তুমি টেনশন করো না, আপুর কিচ্ছু হয়নি। বেশি না, 4টা ঘুমের ওষুধ খাইয়েছিলাম। চোখে মুখে পানি দিয়ে লেবু শরবত খাওয়ালে ঠিক হয়ে যাবে। ওপাশে মিলির বাবা কি বলছিল সেটা অবশ্য শুভ শুনতে পারেনি। ফোন রাখার পর শুভ বলছে, তুমি তোমার বোনকে স্লিপিং পিল কেন খাওয়ালে? কারণ সে বুঝতেই চাইছিল না যে আপনি মানুষ হিসেবে কত খারাপ। লাস্ট পর্যন্ত উপায় না পেয়ে এই কাজ করা হলো। কি করব বলেন, বোনকে তো এমন অপাত্রের হাতে তুলে দিতে পারি না। শুভর মাথা ঘুরছে এটা ভেবে এই মেয়ে কখন না জানি শুভকে কতগুলো স্লিপিং পিল খাইয়ে দেয়। মিলি শুভর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিচ্ছে, আর তা দেখে শুভ বলল, আর কি শয়তানি করা বাকি আছে সেগুলো করে ফেলো। স্যার আসলে আপনার জন্য মায়া হচ্ছে। কত আশা করেছিলেন আজ আপনার বাসর রাত হবে আপুর সাথে। আহারে স্যার, মায়া হচ্ছে। মিলি, তুমি ঠিক চাওটা কি? আর এমন কেন করলে? স্যার আপনি তো জানেন আমি মিথ্যা বলি না। আসলে আপনি খারাপ মানুষ, আর আমি এটা জেনে শুনে আমার বোনকে আপনার সাথে কিভাবে বিয়ে দেই বলুন? তো নিজে করলে কেন? আমি তো খারাপ মানুষ, তাই না? আপনার বাবা রিকোয়েস্ট করেছে যেন আপনাকে ভালো মানুষ বানিয়ে দিয়ে যায়, তাই। আর শ্বশুর আঙ্কেলের কথা ফেলতে পারিনি। মিলি, এটা কি কথা? শ্বশুর আঙ্কেল আবার কি? সে আগে ছিল আঙ্কেল, পরে হলো শ্বশুর, তাই শ্বশুর আঙ্কেল। তুমি মানসিকভাবে অসুস্থ। অসহ্য লাগছে সব আমার। এই কথা বলে শুভ রুম থেকে বের হয়ে যায়। মিলি শুভ আসবে ভেবে বসেছিল, কিন্তু শুভ আসেনি। মিলি তো এবার ভয় পেয়ে গেছে। এমনি বেচারি জিন আছে বাসায় মনে করছে। মিলি তার ফোন থেকে শুভকে কল দেয় অনেকবার, কিন্তু রিসিভ হচ্ছে না। মিলি উপায় না দেখে ফেসবুকে খুঁজে নেয় শুভ অ্যাক্টিভ কিনা। শুভকে অনলাইন দেখে মেসেজ দেয় মিলি। জি স্যার, রুমে আসেন। 10 মিনিট পর উত্তর না পেয়ে আবার মেসেজ দেয়। প্লিজ শুভ রুমে আসেন। শুভর ফোন সাইলেন্ট মোডে ছিল, তাই সে আর খেয়াল করেনি। প্রায় 1 ঘন্টা পর শুভ যখন ফোনটা হাতে নিল, দেখলো একটা নাম্বার থেকে অনেকগুলো ফোন। অনেক রাত বলে শুভ আর কল ব্যাক করেনি। শুভ ডাটা কানেকশন অফ করবে এমন সময় একটা মেসেজ দেখে, আর সেটা মিলির মেসেজ। শুভ অবাক হয়ে আছে, কিভাবে মিলি তার বন্ধু তালিকায় আসতে পারে। এমন একটা পাগল মেয়ে তার সাথে আর কিভাবে থাকতে পারে সে ভাবছে। মেসেজ দেখে শুভ রুমে গিয়ে দেখে মিলি ঘুমোচ্ছে, আর শুভ ভাবছে, এই পাগলি মনে হয় আমার বলা জিনের গল্প শুনে ভয় পেয়ে আমাকে কল আর মেসেজ দিয়েছে। আমাকে এত জ্বালাচ্ছে, তার একটু জ্বলার দরকার আছে। শুভ নিজের অজান্তেই মিলির দিকে তাকিয়ে আছে। কি আশ্চর্য, ঘুমের মধ্যে মিলির মুখটা কত পবিত্র লাগছে, আর কত মায়াবতী মনে হচ্ছে। শুভ খেয়াল করলো যে নাম্বার থেকে মিলি কল দিয়েছে, এটা থেকে মাঝে মধ্যে কল আসতো।
শুভর স্পষ্ট মনে আছে কেউ একজন কল দিয়ে আর কথা বলতো না। এটা তাহলে মিলি ছিল, তা ক্লিয়ার হলো শুভর কাছে। ঠিক তখনই শুভ মিলির ফেসবুক প্রোফাইলে যায়। শুভ তার প্রোফাইলে গিয়ে চুপ হয়ে আছে। এই সে মিলি যে এখন তার বেডে ঘুমোচ্ছে। মিলি খুব ভালো গল্প লিখে, আর তার প্রত্যেকটা গল্প শুভ পড়েছে। মিলির গল্প পড়ে কেউ বুঝতেই পারবে না সেই পাগলি যে তার বোনকে স্লিপিং পিল খাইয়েছে। মিলি একটা রহস্যময় মেয়ে, যার রহস্য ভেদ করা সহজ না। মিলি পুরো খাট নিয়ে শুয়ে আছে। শুভ তাই সোফায় বসেই ঘুমিয়ে গেছে। ফজরের আজান দিতে এই শুভ উঠে নামাজ পড়লো, আর সেটা মিলি চোখ খুলে দেখছে, কিন্তু বুঝতে দেয়নি শুভকে। শুভ এবার একটা বই পড়তে বসে গেল, আর তখন মিলি উঠে সোজা চলে গেল শুভর বাবার রুমে। গিয়ে তার রুম থেকে তাকে ঘুম থেকে উঠিয়ে বলল, শ্বশুর আঙ্কেল, আপনি আমার সাথে এটা কি করলেন? কি করলাম মা? আপনি জেনে শুনে আমাকে এই ভূতের বাড়িতে নিয়ে আসছেন? কি বলো এসব মা? আমাদের বাসা ভূতুরে কেন হবে? স্যার সব বলে দিছে। আপনার বাবা তো জিন পুষছে তো। মা, শুভ এসব কি বলছে? আরে পাগলি মেয়ে, তোমাকে সে বোকা বানিয়েছে। কি বললেন আপনি? শ্বশুর আঙ্কেল, এতদিন তো সে আমাকে মিথ্যাবাদী বলতো, এখন সে নিজে কি করলো? তুমি শান্ত হও, আজকে আর কিছু করো না, আপাতত চুপ থাকো, পরে এর প্রতিশোধ নিও। এরপর মিলির শাশুড়ি এসে মিলিকে বলল, আজ মিলিকে রান্না করে খাওয়াতে হবে, আর তাও সেটা মাগুর মাছ আলু দিয়ে। এইটাই রান্না করতে হবে, কারণ এইটাই এই পরিবারের নাকি নিয়ম। মিলির নখ কামড়াতে কামড়াতে রান্নাঘরে গেল, আর এটা শুভ জানতে পারলো। আর তখনই শুভ দেখতে পেল মিলি কি কাহিনী করে। মিলি মাগুর মাছ ধরতে যায়, আবার যায় না। একবার সাহস করে যে মাছটাকে ধরে আবার ভয় পেয়ে ছেড়ে দেয়। শুভ গিয়ে মিলিকে বলল, কি ব্যাপার মিলি, মানুষকে কল দিয়ে দিয়ে বিরক্ত করতে পারো আর মাছ ধরতে পারো না? মিলি বুঝে গেছে গত রাতে সে নিজের নাম্বার দিয়ে কল দিয়ে কি বোকামি করেছে। আর তখনই মনে পড়েছে ভয়ের জন্য তার সেন্সে ঠিক মতো কাজ করেনি, যার জন্য এখন শুভ তার আইডিটাও জেনে গেল। আজ মিলির কপালটাই খারাপ, আজ সারাদিন তার সাথে কি কি হবে কে জানে। মিলি শুভর কথার কোনো উত্তর দিচ্ছে না, আর তাই শুভ আর এই প্রসঙ্গে কথা বলেনি। মিলির মাছ ধরতে হবে বলে মন খারাপ দেখে শুভ বলল, সাহায্য লাগবে কি? আর যাই হোক, আমি আপনার সাহায্য নিব না। খারাপ মানুষ সাহায্য করে নিজ স্বার্থে। ওকে, তাহলে গেলাম। দুপুরে খাবার টেবিলে দেখা হচ্ছে। দুপুর হয়ে গেল, সবাই খাবার টেবিলে এসেছে। আজ নতুন বউ রান্না বাড়া করছে। শুভ শিওর যে আজ মিলি তার মায়ের কাছে বকা শুনবেই। সবাই আসার পর মিলি যখন খাবার পরিবেশন করলো, শুভ জাস্ট হা হয়েছিল। শুভ ঠিক বুঝতেই পারছে না যে মেয়ে মাছটাই ধরতে পারছিল না, সে কিভাবে এই রান্না করলো। শুভর প্রশ্ন একটাই, মিলি কিভাবে পারলো? সবাই খেয়ে চলে গেল, শুধু যায়নি মিলি আর তার শ্বশুর আঙ্কেল। শুভ আড়াল থেকে দেখছে মিলি তার শ্বশুর আঙ্কেল ধন্যবাদ বলছে। আর ঠিক তখন শুভ গিয়ে বলল, ও আচ্ছা, এসব হয়েছে। আমিও তো বলি কিভাবে মিলি রান্না করলো এই মাছ। মিলি আর তার শ্বশুর একটা হাসি দিল। মিলি অনেক দিন হলো কলেজ যায়নি। মিলি আজ বেশ কিছুদিন পর কলেজ যাবে, আর সে কলেজ যাওয়ার আগে শুভকে রুমে রেখে দরজা লক করে চলে গেছে। কলেজে মিলি আর শুভর বিয়ের কথা সবার জানা হয়ে গেছে এতদিনে, কিন্তু তবু মিলিকে দেখে তারা এমন আগ্রহের দৃষ্টিতে দেখছে, মনে হচ্ছে মিলি একটা এলিয়েন। মিলি এদের এসব পাত্তা না দিয়ে তার ক্লাসরুমে চলে গেল, আর সেখানে গিয়ে অবাক হয়ে গেল এটা দেখে যে তার বান্ধবীরা তাকে এমনভাবে আদর করে কথা বলছে, মনে হচ্ছে মিলি তাদের পরীক্ষার খাতায় নাম্বার বাড়িয়ে দিবে। মিলিকে তার এক বান্ধবী তাদের কলেজের বসন্ত বরণ উৎসবের কথা বলল, আর তারা মিলিকে বলল এবার তো মিলি নাচতে পারবে না, কারণ এবার তো আর মিলি নেই। মিলি তাদেরকে স্পষ্ট বলে দিল প্রোগ্রামে সে নাচবেই। এক বান্ধবী বলল, স্যার যদি রাজি না হয়? স্যার রাজি হবে না, স্যারের বাবা রাজি হবে। এরপর মিলি বাসায় গিয়ে দেখে শুভ চোখ লাল লাল করে বসে আছে, আর তা দেখে মিলি ভয় পেয়ে যায়। মিলিকে শুভ বলে, দরজা লক কেন করলে? আসলে আপনি তো জানেন আমি মিথ্যা বলি না। আসলে আজ অনেক দিন পর ক্লাসে গেলাম, আপনার ক্লাস হয়নি তাই আড্ডা দিতে পারলাম। নাচবেন শুনলাম। হুম,
কেন, আপনার আপত্তি আছে? আমার কেন আপত্তি থাকবে? ছোটকাল থেকে নেচে আসছো, তোমার বাবাও বলে দিছে তোমার নাচার শখ আছে, বাট গান সিলেকশন ভালো করো, আমার একটা মান সম্মান আছে। এসব আপনি টেনশন নেবেন না। কি গান দিয়ে নাচবে? দিলবার দিলবার হু দিলবার দিলবার। মিলি, আমার মান সম্মান প্লিজ। মিলি শুভকে রাগাতে বাসায়ও এই গান দিয়ে রিহার্সাল করতো অনেক। আজ অনুষ্ঠান আর একটু পর মিলির নাচ। শুভ মিলিকে বকা দিচ্ছে আর নখ কামড়াচ্ছে। এরই মধ্যে মিলি স্টেজে উঠেছে। কি সুন্দর লাগছে মিলিকে, সাদাটে শাড়ি আর খোপাতে বেলি ফুল। তারই মধ্যে গান বাজতে শুরু করলো। ওই বাতাসে বহিছে প্রেম, নয় নয়নে লাগিছে নেশা, কারো যে ডাকিল পাশে, বসন্ত এসে গেছে। মিলির নাচ দেখে একবার হলেও যে কোনো ছেলের তার প্রেমে পড়তে ইচ্ছে হবে, কিন্তু শুভর ইচ্ছে হয়েছে কিনা তা জানা নেই। এরই মধ্যে ক্লাস টেস্টে মিলি সব বিষয়ে পাশ করলেও ইংলিশে ফেল। এই নিয়ে সবাই হাসাহাসি করতে শুরু করে দিয়েছে, ছাত্রছাত্রী পর্যন্ত মজা করছে। শুভর প্রচণ্ড খারাপ লাগছে, তাই সেদিন বাসায় এসে বলে সে মিলিকে নিয়ে হানিমুন করতে কক্সবাজার যাবে। এই কথা শুনে সবাই জাস্ট হা হয়ে আছে। যারা সারাদিন টম অ্যান্ড জেরির মতো লেগে থাকে তারা যাবে কক্সবাজার, তা আবার হানিমুনে। মিলি তো শুনেই রাজি হয়ে গেছে, কারণ সেখানে গিয়ে শুভকে আরও বিরক্ত করতে পারবে। কিন্তু সবাই এইটা চিন্তাও করতে পারছিল না আসলে শুভ কেন কক্সবাজার যাচ্ছে। মিলিরা চলে আসলো কক্সবাজার। হোটেলে রুম বুক করা ছিল আগেই, তাই চাবি নিয়ে রুমে গেল। মিলি আসার পর থেকেই কখন সমুদ্র দেখবে তা নিয়ে রাগারাগি করছে। মিলিকে শুভ বলে বিকেলে যাবে, আপাতত চুপ হয়ে থাকতে। বিকেল হয়ে এলো, মিলি আর শুভ সমুদ্র দেখতে গেল। আর তখনই শুভ মিলির হাতে ইংলিশ বইটা ধরিয়ে দিয়ে বলে, ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার, কোনটা আগে শুরু করবে? মিলি তো তখন ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে দিবে এমন অবস্থা। মিলি কান্নাকাটি করলে লাভ হবে না, তাই অযথা পানি অপচয় করবে না। মিলি শুভকে বলল, স্যার, আপনি তো জানেন আমি মিথ্যা বলি না। আসলে আমার মাথায় এসব থাকে না। আমি পড়ালেখায় তেমন ভালো না। প্লিজ, আমি এসব পড়বো না, আমি এসব পারবো না। যেই মেয়ে কিভাবে একজন মানুষকে এত জ্বালানো যায় এটা জানে, আর সে পড়াশোনা পারবে না তা কি হয়? আর তুমি ভালো গল্পও লিখো, আমি গল্পগুলো পড়েছি, তাই আমার মনে হচ্ছে না তুমি পড়াশোনা করলে ফেল করবে। প্লিজ স্যার, এমন জোর করলে আমার পড়া হয় না। আমার ইচ্ছে না হলে পড়লেও সেগুলো মাথায় থাকবে না। শুভ মিলির কোনো কথা শুনতে রাজি না। মিলি এখানে একা, তাই কিছু বলতেও পারছে না। মিলি এখানে যতদিন ছিল ততদিন 1 ঘন্টার জন্য বাইরে যেতে দেয়নি, এমনকি বইও হাত থেকে ছাড়তে দেয়নি। বেচারি মিলি হয়তো এমনটা স্বপ্নেও চিন্তা করেনি। মিলিরা 7 দিন কক্সবাজার থেকে এসেই টেস্ট পরীক্ষা শুরু হয়ে যায়। মিলি পরীক্ষা দিচ্ছে, কিন্তু রেজাল্টের চিন্তায় শুভর ঘুম আসছে না। শুভ নিজেকে বারবার বলছে, কেন যে সেদিন বিয়ে করতে রাজি হয়ে গেলাম। ইংলিশ খাতাটা মিলির শুভর কাছে এসেছে, আর তা দেখে শুভ তার পরিবারের সবাইকে তার রুমে নিয়ে এসেছে। মিলি চোখ লাল লাল করে আছে, এই বুঝি পানি গড়িয়ে পড়বে। সবাই এসে মিলির রুমে হাজির, আর সবার চোখে কি হয়েছে তা জানার আগ্রহ বেশ স্পষ্ট বুঝতে পারছে মিলি। শুভর বাবা বলল, কি রে, সবাইকে আসতে বললি কেন? কি হয়েছে? বাবা, এইটা মিলির টেস্ট পরীক্ষার খাতা, আর সে কি করেছে জানেন? কি? আমি তাকে পাস মার্ক নাম্বার দিব সে অপশনটা পর্যন্ত রাখিনি। বুঝতে পারছেন আপনি কি পরীক্ষা দিয়েছে? আচ্ছা বুঝছি, এত রাগ দেখাচ্ছিস যে মেয়েটা কত ভয় পেয়ে আছে, দেখেছিস না? ও পাবে ভয় হাসালে বাবা। শুভ থাক, এবার বাদ দে, সামনের পরীক্ষাগুলো ভালো করে দিবে। বাবা, তুমি মিলিকে বলো আমি তাকে নিয়ে কক্সবাজার কেন গিয়েছিলাম। কি রে মা, শুভ কক্সবাজার কেন গিয়েছিল? মিলি আস্তে আস্তে বলছে পড়াতে। শুভ হাসতে হাসতে বলল, দেখেছো বাবা, কি না করেছিলাম এই মেয়েটার জন্য। চেয়েছিলাম শুধু সে পাশ করে যাক ইংলিশে, এইটুকুই। বাট সে আমাকে দাম দিল না। আমাদের কলেজের টেস্টে যে ফেল করে সে তো বোর্ড পরীক্ষা দিতে পারে না, তা কি তোমরা জানো না? এখন প্রিন্সিপাল শুধুমাত্র ওর জন্য এই নিয়মটা এবার রাখিনি। এইটা আমার কাছে কতটা লজ্জার তোমরা কি বুঝবে বলো? মিলি চুপ করে সব শুনছে, আর চোখ গড়িয়ে পানি পড়ছিল। এবার আর আটকাতে পারেনি মিলি। মিলির
শাশুড়ি এবার বলছে, আমি প্রথমেই বলেছিলাম এই মেয়ে আমার ছেলের নখের যোগ্যতাও নেই, কেউ তো শুনলো না। দেখেছো এবার আমাদের পরিবারের কি দিন দেখতে হলো। আমার বিসিএস ক্যাডার ছেলের বউকে না শেষমেশ কলেজ পার করতে পারলো না। এই কথা পাড়াপড়শির মানুষ শুনলে মান সম্মান কি কিছু থাকবে? থাকবে না। সবাই হাসাহাসি করবে আমাদের নিয়ে। এই মেয়ের বাবা তো আমাদের ঠকিয়ে ভালো মেয়ে দেখিয়ে পাগল মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। শুভর বাবা সবাইকে চুপ করতে বলে। শুভ বলে, কেন চুপ করব? কেন বাবা বলেন তো? এই মেয়ে আমাকে অনেক জ্বালিয়েছে, তাও কিছু বলিনি। কিন্তু আমারও তো মান সম্মান বলে কিছু আছে, তাই না? আর সেটা তো এখন থাকবে না বাবা। এই মেয়েটা কিভাবে এই বাসায় থাকবে বলো তো বাবা? যেখানে আমার মা বিএ পাস, সেখানে সে যদি এইচএসসি পাসও করতে না পারে, তখন তার চুপ থাকা যায় না বাবা। আমার কলিগদের সাথে কোথাও গেলে তো সে ওদের সাথে ভালো করে চোখে তাকিয়ে কথাও বলতে পারে না, পারবে না। শুধু নাচতে পারলে হয় না মিলি, সব ধরনের যোগ্যতা থাকতে হয় একটা মেয়েকে আমাদের বাসায় থাকতে গেলে। আর যা তোমার বোনের মধ্যে ছিল, তোমার বোনকে আমি পছন্দ করেছিলাম, তোমাকে না মিলি। এতদিন কিছু বলিনি তাই বলে তুমি যা ইচ্ছে তাই করে যাচ্ছ। আমাদের বাসায় থাকতে হলে অবশ্যই থাকার যোগ্যতা আগে করতে হবে, আর তা না হলে তোমার রাস্তা তুমি দেখো। শুভর বাবা শুভকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। তারপর যে যার মতো তাদের রুমে চলে যায়। রুমে শুধু থাকে মিলি আর শুভ। শুভ রেগে আছে, তাই মিলি যে কান্নাকাটি করছে তা খেয়াল করেনি। তার খানিকক্ষণ পর প্রথম দিনে রাতের মতো রুম ছেড়ে চলে যায়। মিলি মুখে পানি দিয়ে তার সব কিছু নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। মনে অনেক না বলা কথা ছিল মিলির, যা রেখে দিয়েছিল সঠিক সময় বলার জন্য, কিন্তু তার বলা হলো না। রাত তখন প্রায় 12টা যখন মিলি রাগ করে বাসা থেকে বের হলো। যে মেয়েটা কিছুদিন আগেও জিন ভূতের ভয়ে অস্থির থাকতো, আজ তার মনে বিন্দু মাত্র ভয় নেই। আসলে মেয়েরা সব পারে, তাদের পারতে হয়, তারা বাধ্য হয়। শুভ রুমে এসেছে। শুভ হয়তো ভেবেছে সেদিনের মতো মিলি ঘুমিয়ে গেছে, কিন্তু না, আজ আর তা হয়নি। মিলিকে শুভ রুমে না দেখতে পেয়ে ওয়াশরুম চেক করছে, কিন্তু সেখানেও মিলি নেই। এবার শুভ ভয় পেয়ে গেছে। ঠিক তখনই খাটের উপর মিলির একটা চিরকুট দেখতে পেল। চিরকুটে লেখা, আমি আপনার যোগ্য না এই কথাটা সত্যি, আর তাই আপনাকে মুক্ত করে দিয়ে গেলাম আমার বাসায়। দয়া করে কল দিবেন না, আর যদি দেনও তাহলে কিন্তু আপনি নিজেই ঝামেলাতে পড়ে যাবেন। কোনো যোগ্যতা সম্পন্ন বিসিএস ক্যাডার দেখে আবার বিয়ে করে নেবেন, আর তাকে খুব গর্ব করে কলিগদের কাছে নিয়ে যাবেন। আর আপনার মা ও পাড়া প্রতিবেশীদের কাছে মুখ দেখাতে পারবে না, তাকে লজ্জা পেতে হবে না। আমি ভুল করেছি আপনার জীবনে এসে, আর আমি আমার ভুল সিদ্ধান্ত ভুল শুদ্ধি করে গেলাম। আমাকে নিয়ে ভাববেন না, ভালো থাকুন। মিলির চিরকুটটা দেখে শুভ বুঝতে পারছিল আজ হয়তো বেশিই বলে ফেলেছে। এভাবে না বলেও পারত সে, কিন্তু এখন মিলি কোথায় গেল তাই বুঝতে পারছে না শুভ। মিলি চিরকুটে স্পষ্ট উল্লেখ করেছে তার বাসায় না বলতে এসব কথা। শুভ তার বাবা মা সবাইকে আমার ডেকে নিয়ে আসলো রুমে। সবাই বলতে শুরু করলো আবার কি হয়েছে। তখন শুভ তাদের বলে, বাবা মিলি বাসা ছেড়ে চলে গেছে। কি বলছিস? তুই কোথায় ছিলি? আটকাতে পারলি না? আমি রুমে ছিলাম না। তখন বারবার বলছিলাম শুভ চুপ কর, শুভ চুপ কর, কিন্তু তুই আর তোর মা তো আমার কথাই শুনলি না। বাবা আমার জায়গাতে তুমি থাকলে রাগ করতে না? করতাম, কিন্তু বাড়াবাড়ি না। আমি বাড়াবাড়ি করেছি কোথায়? শুভ, মিলিকে আমি তোর সাথে বিয়ে দিয়ে নিয়ে এসেছি। মিলি জোর করে কিন্তু বিয়ে করেনি। সবার কি সব গুণ থাকে, তুই যেমন বিসিএস ক্যাডার, কিন্তু তোর যদি নাচতে বলি তুই কি পারতিস নাচতে? আরে সবাইকে তোর মতো বিসিএস ক্যাডার হতেই হবে, না হলে তোর যোগ্য হবে না। আজকে একটা শিক্ষিত মেয়ে আসলেই তোরে সুখী করতে পারবে। তোর মার পরামর্শীর সাথে যদি ভালো ব্যবহার না করে, শুধুমাত্র শিক্ষিত হলেই হয়ে যাবে। বাহ বাহ শুভ। বাবা তাই বলে এইচএসসি পাসও করতে পারবে না? আমার মান সম্মান থাকবে তুমি বলো? আরে শুভ, তোর চেয়ে বেশি চিনি আমি এই দুনিয়ার মানুষদের। শিক্ষিত এক মেয়ে যখন দিনের পর দিন তোর সাথে ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়া করবে, তখন তুই লোক দেখানো সেই সম্মান নিয়ে কি করবি? আমার কথাগুলো সিনেমার ডায়লগ মনে হলেও এটাই সত্যি, যে শিক্ষিত বা যোগ্যতা সম্পন্ন মেয়ে হলেই তার সাথে সুখে শান্তিতে সংসার করা যায় না। এই মেয়েটার স্বভাব শিশুদের মতো, তাই এত কিছু ভেবে কথা বলতো না, কিন্তু কখনো আমাদের কাউকে কষ্ট দেয়নি। তুই ভুল করছিস, অনেক বড় ভুল।
শুভ, তুই তা বুঝবি আস্তে আস্তে। বাবা এখন আর এত কিছু শুনতে পারবো না, চলো মিলিকে খুঁজি, এখনো বেশি দূর যাইনি হয়তো। আমি মিলিকে খুঁজবো না, আমার আর খুঁজতে যাওয়ার মতো মুখ তুই রাখিসনি। তোর যা ইচ্ছে হয় তুই তাই কর শুভ। শুভ আর কোনো কথা না শুনে বাসা থেকে বের হয়ে মিলিকে খুঁজতে লাগলো। মিলির ফোন সুইচ অফ আর ফেসবুক আইডিও ডিঅ্যাক্টিভেট। এই মেয়েটা যে কিনা শুভকে সারাক্ষণ জ্বালাতো, এখন থেকে সে আর জ্বালাবে না তাই ভেবে অস্থির প্রায় শুভ। শুভ মিলিকে এমনভাবে খুঁজছিল মনে হচ্ছিল কাছের কাউকে সে হারিয়ে ফেলেছে। মিলি মিলি বলে মাঝ রাস্তায় চিৎকার করছে, কিন্তু মিলির কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। সকাল হয়ে গেছে কিন্তু মিলিকে শুভ খুঁজে পাচ্ছে না, তাই 8টার দিকে বাসায় গেল। শুভকে একা দেখেই বাসার সব লোক বুঝে গেছে মিলিকে শুভ খুঁজে পায়নি। শুভর মা বলল শুভকে তার রুমে যেতে আর মুখটা ভালো করে ধুয়ে নিতে। সেই রাত থেকে তো শুভ কিছু খায়নি। শুভ রুমে আসছে ঠিকই, কিন্তু সারা রুম জুড়ে কেবল মিলির সব স্মৃতি। মিলি না থেকেও মিলির অস্তিত্ব খুঁজে পাচ্ছে শুভ। মিলির দুধের গ্লাস থেকে দুধ ঢেলে দেওয়া, ভূতের গল্প বলা, পড়তে না যাওয়া, বইয়ের গন্ধ পাওয়া, সব একে একে মনে পড়ছে শুভর। মিলির পাগলামিগুলো মনে পড়লে শুভ একা একাই হাসত। শুভ ঠিক তখনই সিদ্ধান্ত নেয় এই রুমে আর থাকবে না, সে গেস্ট রুমে থাকবে। এভাবে 1 মাস যাওয়ার পর একদিন সকালে বাসায় কেউ আসে। শুভ যখন সবাইকে দেখে তার কাছ থেকে শুভ গিয়ে দেখে রিমি এসেছে, যে কিনা মিলির বড় বোন। রিমি কি মনে করে এসেছে তাই বুঝতেছে না শুভ। রিমিকে দেখে সবাই অবাক, সবার মনে এই প্রশ্নগুলো আসছে। এতদিন পর রিমি কেন আসলো? সে কি জানে না তার বোন আর এখানে থাকে না? মিলি কি তাহলে বাসায় গেল না? তাহলে এতদিন মিলি কোথায় আছে? এরই মধ্যে শুভ রিমির সামনে চেয়ারটাতে বসে রিমিকে খুব শান্তভাবে প্রশ্ন করলো, আমাদের বাসায় এতদিন পর কি মনে করে? রিমি মুখে হাসি দিয়ে বলল, কেন এই বাসায় আসা বুঝি আমার বারণ? সবাই ফুল কনফিউজড হয়ে গেল। এতদিন মিলি তাহলে তাদের বাসায় যায়নি? এতদিনে মিলি তাদের বাসায় কিনা একবার জানা প্রয়োজন ছিল, আর তা পরিবারের সবাই ভাবছে, শুধুমাত্র শুভ ছাড়া। শুভ রিমিকে প্রশ্ন করলো, মিলি কেমন আছে? সেটা তো আপনার জানার কথা। রিমি, আমি ভালো করেই জানি মিলি আর কারোর সাথে যোগাযোগ না রাখলেও তোমার সাথে রাখবে। এত বেশি কনফিডেন্স? জি, আমি তোমার বোনকে চিনি। চিনেন? সত্যি? হেয়ালি না করে বলো তো কি মনে করে এসেছো? আচ্ছা আচ্ছা বলছি, এত রাগ করছেন কেন মিস্টার শুভ? আপনি নাকি আমাকে পছন্দ করতেন, আর এই যে আন্টি জি, আপনার নাকি আমার মতো শিক্ষিত যোগ্য ছেলের বউ দরকার ছিল। এবার সবার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়েছে। তার মানে মিলির সাথে রিমির কথা হয়েছে। শুভ বলল, আমি জানতাম মিলির সাথে তোমার যোগাযোগ আছে, এই মেয়ে এত বোকা না। এই যে ডিভোর্স পেপার নেন, সিগনেচার করেন, আর আমাকে বিয়ে করেন। কি বলছেন এসব? মাথা ঠিক আছে তোমার রিমি? মাথা খারাপ হওয়ার মতো কি আমি কিছু বলেছি? তোমার কি মনে হচ্ছে না তা রিমি? কই না তো, আমার বোন আপনাদের বাসার যোগ্য না, তাই তাকে এত কথা বললেন। তাই আমার বোন তার ভুল বুঝতে পেরেছে। আমার সাথে তো আপনার বিয়ে হওয়ার কথা, তাই না? এখন কি প্রবলেম? কথা ছিল রিমি, কিন্তু সেটা তো আর হয়নি। তাতে কি, আমি তো এখন রাজি আপনাকে বিয়ে করতে। আপনার তো আমাকে পছন্দ, আর আমি শিক্ষিত, আর মিলিও এটাই চাচ্ছে। দেখেন, সে ডিভোর্স লেটারে সিগনেচার করে দিয়েছে। সে এখন এটাই চাচ্ছে যাতে আমরা আবার নতুন করে জীবন শুরু করতে পারি। যা ভুল সে করেছে তা পরিশুদ্ধ করতে পারে। আসলে সে রাতে মিলি নিজের যোগ্যতা, নিজের স্থান এই বাসার কোথায় তা বুঝতে পেরেছিল, আর তখনই সে সিদ্ধান্ত নেয় আপনার সাথে আমার বিয়েটা দিয়েই দিবে। আর তাই সে চলে গেছে। আমি আসতে একটু সময় নিয়েছি সব কিছু আবার নতুন করে শুরু করতে। একটু তো সময় লাগেই। শুভ মনে হয় আকাশ থেকে পড়েছে। শুভ কি বলবে ভেবে পাচ্ছে না, কি বা বলা যায় তখন। রিমি তো আর কিছু ভুল বলেনি। শুভ অনেকটাই রেগে গিয়ে বলে, তোমরা দুই বোন কি শুরু করছো? একজন জোর করে বিয়ে করছে আর অন্যজন জোর করে ডিভোর্স দিতে বলতেছে। আমার কি কোনো মতামত নেই? আপনার মতামত ছাড়া বিয়েটা কি হয়েছিল? না। তাহলে? দেখো রিমি, আমি এখন ডিভোর্স নিয়ে কিছুই চিন্তা করছি না। আচ্ছা, এখন দিতে হবে না, কিছুদিন সময় দেন। তাহলে বলেন কতদিন সময় লাগবে? আজব তো, কি শুরু করলে? কি করলাম? আচ্ছা, আপনাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, ভেবে বলেন। আর এই 1 সপ্তাহ আমি এখানেই থাকবো। শুভ চুপ, আসলে হয়তো কি বলবে ভেবে পাচ্ছে না।
রিমি মিলির শাশুড়িকে গিয়ে বলে, আন্টি জি, আপনি এত পড়ালেখা করে কি করলেন? চাকরি তো করলেন না। আচ্ছা বাদ দেন এসব, আপনি এটা বলেন কি কি রান্না বান্না করতে পারেন? আসলে আমি তো চাকরি করব, আমাকে তো আপনার রান্না বান্না করে খাওয়াতে হবে। আর শুধু আমাকে না, আমার বাচ্চা কাচ্চা সব তো আপনাকেই রাখতে হবে। আমি যদি জব করি আপনি আবার পাড়া প্রতিবেশীদের কাছে কত গর্ব করে বলতে পারবেন আমার বৌমা তো বিসিএস ক্যাডার, তাই না? পড়ালেখা না পারলে হয় বলেন তো আন্টি জি? মিলির শাশুড়ি বুঝে গেল রিমি কেন এসব বলছে, তাই সে আর প্রতিবাদ করেনি। রাতে রিমি মিলিকে যে রুমে ঘুমোতো সে রুমে গেল থাকতে, আর শুভ তো গেস্ট রুমেই থাকে। শুভ আসলো রিমির সাথে দেখা করতে। শুভ বলল, রিমি আসবো? অনুমতি নেওয়ার কিছুই নেই, আর মাত্র কিছুদিন, তারপর এই রুম দুইজনের। রিমি তুমি কি চাচ্ছ? দেখেন, আমার বোনকে আপনি বিয়ে করেছেন যেখানে আমার বিয়ে করার কথা। আপনি কিন্তু মিলি বিয়ে করেছেন বলে রাগ করিনি, কিন্তু যখন মিলি যোগ্য না বলে আপনারা তার সাথে খারাপ আচরণ করলেন, তার মানে আপনি মিলির সাথে সংসার করবেন না। তাহলে মাঝখানে আমি কেন সব ছেড়ে দিব? বিয়ে যেহেতু আবার করবেন, তাহলে আমাকেই কেন নয়? রিমি আপাতত আমি আবার বিয়ে করবো এমন কিছু ভাবিনি। ভাবেননি কেন? আর তাছাড়া ভাবার কিচ্ছু নেই। এখানে আপনি এই 1 মাস মিলির খবর নিয়েছেন, নেননি তো? তাহলে এখন মিলির সাথে আপনার বিয়েটা শুধু নামমাত্র বিয়ে হয়ে গেল। তাই আমি চাচ্ছি যা হয়েছে সব ভুলে আমরা আবার নতুন করে সব শুরু করব। শুভ চুপ করে আছে দেখে রিমি বলল, আচ্ছা, এই বাসায় নাকি ভূত আছে? আমার অনেক শখ ভূত দেখার। আসেন দুজনের সাথে গিয়ে ভূতের সাথে আমাদের বিয়ের কথাটা বলে আসি। শুভ রুম থেকে কিছু না বলে চলে আসলো। রিমি দরজা বন্ধ করে ঘুমিয়ে গেল। তারপর দিন রিমি মিলির শাশুড়িকে বলল, আচ্ছা আন্টি জি, এই যে বাংলাদেশ নতুন স্যাটেলাইট পাঠালো মহা আকাশে, তা নিয়ে আপনার মতামতটা একটু বলবেন? মিলির শাশুড়ি মায়ের মুখটা পাকা আম গাছ থেকে পড়লে যেমন হয় ঠিক তেমন হয়ে গিয়েছিল। আচ্ছা এইসব বাদ দেন, চলেন আমরা সাহিত্য নিয়ে একটু আলাপ করি। আচ্ছা আন্টি জি, আপনি রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসটা পড়েছেন? লাবণ্যকে ভালো লেগেছে? না না, আপনার তো লাবণ্যকে ভালো লাগার কথা না। মিলির শাশুড়ি কথা না বলে বাংলার 5-এর মতো মুখ করে কি জানি বিড়বিড় করতে করতে রান্নাঘরে চলে গেল। রিমি এবার শুভর রুমে গেল, গিয়ে বলল, শুভ, আপনি কি করছেন? কিছু না। কলেজে গেলেন না কেন? মুড ঠিক নেই? আচ্ছা এখন তো মিলে নেই, সে আপনাকে বিরক্ত করছে না, তাও আপনার মুখে হাসি নেই কেন? আপনি কি কিছু বলবেন? না, আমি তো আপনার সাথে পড়তে আসছি। আচ্ছা আপনি পথের পাঁচালী পড়েছেন? না পড়িনি, আর এখন পড়বো না। না কেন? এক্ষুনি পড়বেন। আর ভালো কিছু বইয়ের নাম বলেন যেগুলো আমি পড়তে পারি। রিমি সবসময় সব কিছু করতে তো ভালো লাগে না। কক্সবাজারে বসে ইংলিশ পাঠ্য বই পড়তে ভালো লাগে, আর ছুটির দিনে গল্পের বই পড়তে আপনার ইচ্ছে হচ্ছে না? না না না, আমি তো এসব বিশ্বাস করি না। চলেন বই পড়ি। শুভ আবারও কিছু না বলে রুম থেকে চলে গেল। এভাবে 1 সপ্তাহ কাটার পর রিমি সবাইকে ডেকেছে। বাসার সবাই উপস্থিত, শুধু একজনকে দেখা যাচ্ছে না, আর সে মিলির শ্বশুর আঙ্কেল। সে বেশ কিছুদিন হলো অফিসের কাজে দেশের বাইরে আছে। আচ্ছা এইবার বলেন আমাদের কবে বিয়েটা হচ্ছে? শুভ আপনি শুনতে পাচ্ছেন? আমার দেওয়ার সময় আজ শেষ, তাই তাড়াতাড়ি বলেন। শুভ বলল, আমি ডিভোর্সও দিব না আর তোমাকেও বিয়ে করব না। তাহলে কি করবেন? জানি না। সব কিছু এমনই থাকবে? থাকুক না, তোমরা 2 বোন আমাকে যা বিরক্ত করছো, এবার না হয় আমি একটু বিরক্ত করি। ডিভোর্সের কাগজটা নিয়ে যাও।
একা দিব না যেতে। আপু তোমার যেতে হবে না, আমি পারবো একাই যেতে। তুই শিওর? আরে হ্যাঁ আপু, ব্যাপার না। তোমাদের মিলি হলো বিচ্ছু মেয়ে, সো নো টেনশন। সকাল 9টা বেজে গেল। মিলি পরীক্ষার হলের সামনে। মিলি সিট পড়েছে তাদের বাসা থেকে একটু দূরের কলেজে। আর আজ প্রথম পরীক্ষা, তাই একটু আগেই চলে আসলো মিলি। কলেজ ড্রেস পরা এই মিলি যেন সেই বাচ্চা পাগলি মিলি। মিলি কলেজের গেটের সামনে দাঁড়িয়ে সিট প্ল্যান দেখছে, আর ঠিক তখনই কেউ একজন মিলির হাতটা টেনে ধরে সামনের দিকে হাঁটা দিচ্ছে। মিলি ভয় পেয়ে চিৎকার করছে আর বলছে, আরে কি করছেন? হাত ছাড়েন বলছি। কি হলো? হাত ছাড়েন বলছি। লোকটা মিলির হাত ছেড়ে দিয়ে বলে, এত ভয়? স্যার আপনি? কি হয়েছে? সেটা তো তোমার জানার কথা। সেদিন এভাবে চলে গেলে কেন? এমনি। এমনি মানে? এমনি মানে এমনি। মিলি, আসলে আমি তোমাকে... হ্যাঁ আসলে আপনি আমাকে কি? শুভ ঘড়ির দিকে চেয়ে দেখে 9:30 বেজে গেছে। আচ্ছা, আজ থাক, পরীক্ষা দাও, পরের দিন বলবো। তোমার সিট পড়েছে 2 তলার 6 নাম্বার রুমে। আর হ্যাঁ, তোমার নতুন ফোন নাম্বারটা দাও তো। আমি ফোন ইউজ করি না। আপুর ফোনে কল দিতে পারেন অনেক প্রয়োজন হলে। তো রিমিকে কল দিতে হবে। থাক, কল দিতে হবে না। আচ্ছা, আজ পরীক্ষার সময় হয়ে গেছে, পরীক্ষা দিয়ে আসো, দেখা হচ্ছে আগামীকাল। ঠিক তার পরের দিন মিলির সাথে শুভ দেখা করে। মিলি শুভকে বলে, স্যার আপনি কিছু বলতেন, ভুলে গেছেন। না, ভুলবো কেন? তাহলে বলেন। আসলে আমি এসেছিলাম। জি। মিলি, আসলে আমি তোমাকে সরি বলতে চাই। তো বাধা কে দিচ্ছে? না মানে, তোমারও মনে হয় আমার সরি বলা উচিত? সেটা তো জানি না। আচ্ছা মিলি, আমি না পারি না কাউকে সরি বলতে, তুমি বুঝতেছো তো? জি। তাহলে কিছু বলো না কেন? বলার কিছু তো নেই। আচ্ছা স্যার এসব থাক। স্যার আমাদের জন্য দোয়া করবেন যেন আপনার মান সম্মান রাখতে পারি। আসলে আপনাকে আমি ডিভোর্স দিয়েছি, এটা তো আর কলেজের কেউ জানে না। তাই আমি রেজাল্ট খারাপ করলে সবাই আপনাকেই খারাপ বলবে। স্যার পরীক্ষা শুরু হয়ে যাবে, আমি যাচ্ছি। আর প্লিজ এইভাবে আর আসবেন না। আমার ক্লাসমেটগুলো হাসাহাসি করে। আমি মিলি, তোমার সাইন করা ডিভোর্স লেটারে আমি সাইন করিনি। মিলি কিছু না বলে চলে গেল। এমন ভাব করলো মনে হলো কিছুই শুনতে পায়নি। হয়তো এবারও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু বলার হয়ে ওঠেনি মিলির। ঠিক আগের বারের মতো মিলি শুভকে আসতে মানা করেছিল, তাই আজ আর শুভ আসেনি মিলির পরীক্ষার হলের কাছে। শুভর হচ্ছে এই এক ইগো। শুভর অনেকবার ইচ্ছে হচ্ছিল যাবে মিলির কাছে, কিন্তু শুভর সেই ইগোর জন্য আর যাওয়া হয়নি। মিলির পরীক্ষা শেষ হয়ে গেল, আর এদিকে শুভর কাজের চাপও বাড়তে লাগলো। নতুন ক্লাস, নতুন ছাত্রছাত্রী, কিন্তু দিন শেষে বাসায় গিয়ে সে একজনকে প্রচণ্ড মিস করে, আর সে একজন হলো মিলি। শুভ চিন্তা করতেই মিলি যে কিনা সারাদিন তার পিছনে লেগে থাকতো, হয় ক্লাসে নয়তো ফেসবুকে, আর না হয় ফোনে। আর আজ সে মিলে কতদিন হলো একটিবার খবরও নিল না। শুভর মিলির প্রতি প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু আজ আর সেই রাগ করে থাকতে পারছে না শুভ। মিনিটের মধ্যেই কেমন মিলির প্রতি ভালো লাগা কাজ করছে। শুভ যতই ভাবছি মিলিকে মনে করবে না, ততই যেন মিলিকে শুভ মনে পড়ছিল। মিলির জ্বালানো, মিলির রাগানো, মিলির পাগলামো, সব কিছুতে কেমন জানি ভালো লাগা কাজ করছিল শুভর। এদিকে অনেকবার শুভর মা শুভকে বলছিল ডিভোর্স দিয়ে দিতে, আর শুভর বাবা এই বিষয়ে কথাবার্তা তেমন বলতো না। শুভ তার মাকে জানিয়ে দেয় বিয়ে সে একটাই করছে, আর একটাই হবে শেষ বিয়ে, আর কোনো বিয়ে সে করবে না। আজ মিলির পরীক্ষার রেজাল্ট, তাই শুভর অনেক টেনশন হচ্ছে। টেনশন পাস বা ফেল নিয়ে না, টেনশন হচ্ছে আজ শুভ মিলির বাসায় যাবে আর নিজের সব ইগো বাদ দিয়ে সরি বলবে। ঘুম থেকে উঠে শুভ ভাবছে আজ কতদিন পর মিলির সাথে দেখা হবে, কি পরে যাবে সেটা বিছানাতে থেকেই ভাবছে। শেষমেশ অনেক ভেবে সাদা একটা শার্ট আর কালো একটা জিন্স পরার সিদ্ধান্ত নিল। বিছানা থেকে উঠে শুভ গোসল করে খাবার না খেয়েই বেরিয়ে পড়ে। দোকানে গিয়ে একটা সাদা গোলাপ নিল কিনে। গোলাপটা পকেটে রেখে চকলেট কিনতে যায় আরেকটা দোকানে। সেখান থেকে অনেকগুলো বিভিন্ন ফ্লেভারের চকলেট কিনে চলে গেল কলেজে। শুভই কয়েকদিনই নিজের ইগোর সাথে যুদ্ধ করে জয় পেল। মানুষ প্রথমবার প্রেমে পড়লে যেমন হয় ঠিক তেমন লাগছিল। আজ শুভ ঠিক করেছে মিলি সব বিষয়ে ফেল করলে মিলির বাসায় গিয়ে তাকে বকা দিবে না, উল্টা মিলিকে গিয়ে সেই রাতের জন্য কানে ধরে সরি বলবে। তারই মধ্যে শুভর হাতে রেজাল্ট চলে আসলো, আর সে একটা উঁচু গাছ থেকে পড়লো এমন মনে হচ্ছিল। শুভর কলিগরা সবাই বলাবলি করছিল, শুভ, এই ফেল করা স্টুডেন্টকে কিভাবে প্লাস পাওয়া স্টুডেন্ট বানালি? শুভ এটা শুনে বলে উঠল, কই, আমি তো কিছু করিনি। মিলি তার নিজ যোগ্যতায় প্লাস পেয়েছে। আমি তাকে
পড়াশোনাতে সাহায্য করিনি। শুভ, মিলি না থাকলে আজ আমাদের কলেজের কিন্তু অনেক বড় সমস্যা হতো। আর কিন্তু কেউ এত ভালো রেজাল্ট করেনি। শুভ হাসি দিয়ে একটা সজোরে নিঃশ্বাস নিল। নিঃশ্বাস নেওয়ার কারণটা যদিও কলিগদের কাছে অজানা। শুভ আর কিছু না বলে মিলির বাসায় আসার জন্য রওনা দিল। আর শুভর পকেটে সেই সাদা গোলাপটার দিকে সবাই তাকাচ্ছিল। শুভ রিক্সা নিল মিলির বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর সাথে মিলির জন্য নেওয়া গিফট তার হাতে একটু বেশি জোর দিয়ে ধরে আছে। রিক্সা চালক মামাকে শুভ বলল, আচ্ছা মামা, আপনি কোনো ভুল করলে আপনার বউ আপনাকে মাফ করে দেয় না? আমাদের বিয়ে হয়েছে সে 16 বছর আগে। প্রতিদিন আমরা ঝগড়া করি। আসলে ঝগড়া না হলে কেমন জানি ঠিক ভালোও লাগে না। তাহলে একসাথে কিভাবে আছেন? ভুল তো করবই, আর সেও ভুল করে। আসলে আমার বউ একটু কালো, তাই আমার বাসায় অনেক কথা শোনাইতো প্রথমে, কিন্তু আমি কখনো তার এ ব্যাপার নিয়ে তারে ছোট করি নাই। আসলে সে যেমনই হোক না কেন, আমি তারে অনেক সম্মান করি, আর তাই সেও আমারে সম্মান করে। ভাই, এতদিনের সংসার জীবনে আমি যা বুঝলাম, মেয়েরা খুব নরম মনের হয়, কিন্তু সবসময় না। আপনি যখন তার দুর্বল কোনো দিক নিয়ে কথা শোনাইবেন, তখন সে এই কথাগুলো মনের মধ্যে নিয়ে ফেলবে, আর পরে আপনি এইগুলা ভুলে যাবেন। তাই সে ভুলবো না। আপনি তো ভাই অনেক বুঝেন। রিক্সাটা সাইডে রাখি আগে, তারপর আমাকে কিছু টিপস দেন তো। ভাই, আমি আপনার মতো অত শিক্ষিত না, তাই আমি যা বুঝি তা হলো কারো দুর্বল দিক থাকতেই পারে, আর তাই স্বাভাবিক। আর এই দিকগুলো নিয়ে আমরা যারা আপনজন আছি তাদের কখনোই এই কথা শোনানো ঠিক না। আমরা যদি কথা শোনাই তাহলে বাহিরের মানুষ আর আমাদের মাঝে পার্থক্য কই থাকলো? তুমি মিয়া বুঝলা কিভাবে আমি কারো দুর্বল দিক নিয়ে কথা শোনাইছি? আমি যখন আমার বউ কালো আর বাসার মানুষজন খারাপ বলে বলছিলাম, আপনি ভাই মাথাটা নিচা কইরা ছিলেন। আমি রিক্সা চালক হইতে পারি, তাই মানুষের মন বুঝতে পারি। আপনি আজকে বউয়ের কাছে যাইতেছেন, তাই না ভাই? আপনার বউ রাগ করে আছে? জি ভাই। বিরক্ত হইয়েন না, কিছু কথা বলি, যদিও ছোট মুখে বড় কথা হয়ে যায়। আমার বউ কালো, এখন যদি তারে আমি ফেয়ার লাভলি বা সুন্দর হওয়ার ক্রিম আইনা দেই, সে কিন্তু আমি না বললেও অনেক কিছু বুঝে যাবে। আর এই বোঝাটা কিন্তু কখনো আমাদের সংসার জীবনের জন্য ভালো হতো না। এটা বলে রিক্সা চালক রিক্সা চালিয়ে যাচ্ছে। রিক্সা মিলির বাসের সামনে এসে থামলো। আর শুভ নেমেই একটা হাসি দিয়ে রিক্সা চালককে প্যাকেট থেকে 2টা চকলেটও ভাড়া দিয়ে দিল। মিলিদের বাসার মেইন দরজার কাছে গিয়ে কলিং বেল বাজাতে একটা পিচ্চি এসে দরজা খুললো। পিচ্চিকে দেখে শুভ ভাবছে এই ছেলে আবার কে। শুভ তো তাকে বিয়ের দিনও দেখেনি। শুভ পিচ্চিটাকে বলল, বাসার বাকি সবাই কোথায়? শুভর কথা শুনে পিচ্চিটা তার আম্মুকে ডাক দিল। আম্মু দেখো, অপরিচিত আঙ্কেল আসছে। শুভ এই কথা শুনে হাসছে আর অবাক হচ্ছে, এইটুকু ছেলে কত বুঝে। শুভ অপরিচিত বলে শুভর নাম দিয়ে দিল অপরিচিত আঙ্কেল, ঠিক যেমনটা করতো মিলি। এরই মধ্যে পিচ্চিটার আম্মু এসে হাজির। শুভকে বলল, কাকে চাই? আসলে মিলিরা কোথায়? কে মিলি? আপনি মিলিকে চিনেন না? এটা তো ওদের বাসা। মিলি, রিমি 2 বোন। আপনি কি কাউকে চিনতে পাচ্ছেন না? শুভর মাঝে মিলিকে হারানোর এক অজানা ভয় কাজ করা শুরু করলো। না, আসলে আমরা এই বাসায় উঠেছি 1 মাস হবে। তারিফের আম্মু এই বাসাটা কিনে নিয়েছে, প্রায় 2 মাস হলো। এই বাসা কিনে ফেলেছে মানে? হ্যাঁ, আমরা কিনেছি। আপনি একটু ডিটেল বলবেন, কিভাবে কিনেছেন, কাদের কাছ থেকে কিনেছেন, তারা কেন বিক্রি করলো? আমি এত কিছু জানি না, আপনি বরং তারিফের বাবার সাথে কথা বলেন, সে আপনাকে আপনার সব প্রশ্নের উত্তর বলে দিতে পারবে। শুভ তারিফের বাবার ফোন নাম্বার নিল আর তারিফকে সবগুলো চকলেট নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। রাস্তায় এসে শুভর মাথায় প্রচণ্ড ঝিমঝিম করছে। শুভ আর দেরি না করে তারিফের বাবাকে কল দিল। তারিফের বাবাকে কল দিচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। আর এদিকে শুভর হার্টবিট বেড়েই যাচ্ছে। শুভ কল দিয়ে যাচ্ছে। 9 বার কল দেওয়ার পর তারিফের বাবা কল রিসিভ করলো। শুভ বলতে শুরু করলো, হ্যালো, আপনি কি তারিফের বাবা? ভদ্রলোক বেশ চমকে যায় ছেলের নাম শুনে। সে তাড়াতাড়ি বলে, হ্যাঁ, আমি তারিফের বাবা। কি হয়েছে বলেন তো? না, টেনশন নেবেন না, আপনার ছেলে ঠিক আছে। কিছু মনে করবেন না, আসলে এখন রাস্তাঘাটে যা অবস্থা,
ছেলেটাকে নিয়ে টেনশনে থাকি, কখন জানি কি হয়। লোকটা এবার বেশ শান্তভাবে বলল, তা কি ব্যাপারে কল দিলেন? একটা মিটিংয়ে ছিলাম, তাই অনেকগুলি কল দিলেন, আমি রিসিভ করতে পারিনি। আচ্ছা, আমিও বেশি করে ফেলছি। এতগুলো কল দেওয়া আমারও উচিত হয়নি। আসলে অনেক চিন্তায় ছিলাম তো, তাই এত কল দিতে হলো। তা ঠিক আছে, কিন্তু কি ব্যাপারে জানতে চাচ্ছেন তা কিন্তু এখনো বললেন না। আসলে আজ আমি আপনাদের নতুন বাসায় গিয়েছিলাম, আর সেই নতুন বাসায় আমার এক পরিচিত থাকতো। আজ যখন গেলাম অবাক হয়ে গেলাম, তারা নাকি সব কিছু বিক্রি করে দিছে। কিন্তু কেন? আমি এত কিছু বলতে পারবো না, তবে এখানে এসে লোকেদের মুখে যা শুনলাম তা হলো এই বাসার মালিকের বড় মেয়ের বিয়ের দিন ছোট মেয়ের বিয়ে হয়, আর তারই কিছুদিন পর ছোট মেয়েকে কেউ একজন রাত 2টার দিকে বাসায় দিয়ে যায়। আর এইটা কেউ একজন দেখে এলাকা জুড়ে নিউজ হয়ে যায়। সবাই মেয়েটাকে নিয়ে নানান রকম কথা শুরু করে। মেয়েটার বড় বোন গিয়েছিল মেয়েটার সংসার বাঁচাতে তার শ্বশুর বাড়ির, কিন্তু কেউ নাকি এই মেয়েটাকে রাখতে রাজি হয়নি। যদিও এলাকাবাসী বুঝে গেছিল এমন মেয়েকে কোন শ্বশুর বাড়ির মানুষ রাখতে চাইবে। আচ্ছা, এর জন্য বাসাটা বিক্রি করে দিল? আরে না। তাহলে? শুভর আগ্রহ থেকে ভদ্রলোক প্রশ্ন করে ফেললেন। আচ্ছা, আপনার কি হয় ওরা? শুভ একটু সময় নিয়ে উত্তর দিল, মিলি আমার স্ত্রী। লোকটা আরো আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, মিলি মানে ছোট মেয়েটা? জি। আপনি তাদের কথা আমাকে জিজ্ঞেস করছেন কেন? আপনার সাথে কি যোগাযোগ নেই? আচ্ছা হ্যাঁ, যোগাযোগ থাকবেই বা কেমন করে? এসব মেয়েদের সাথে কি আর ভালো মানুষের যোগাযোগ থাকার কথা? আপনি মিলিকে ভুল বুঝছেন। মিলিকে সেদিন বাসা থেকে বের হতে আমি বাধ্য করেছিলাম, তাই মিলির পরিচিত কেউ হয়তো বাসায় দিয়ে গেছে। হয়তো, কিন্তু সত্যি কেউ একজন এসেছিল, আর সেজন্যই তো এর পরের দিন রাজীব গিয়ে মিলির বাবাকে অনেক কথা শুনিয়ে আসে। রাজীবকে? রাজীব হলো এই এলাকার একটা মাস্তান। মিলিকে ডিস্টার্ব করাতে একদিন এই রাজীব এলাকাবাসীর কাছে মাপ চাইতে হয়েছিল। এই রাজীব নাকি মিলিকে অনেক পছন্দ করত। সে প্রতিশোধ নেওয়ার জন্য মিলির বাবাকে অনেক মানুষের সামনে নানান ধরনের কথা শুনিয়েছে। তারপর লোকেদের মুখে শুনেছি মিলির বাবা ঠিক তার পরের দিন ঘুম থেকে আর উঠেনি সকালে। লোকটা ঘুমের মধ্যেই স্ট্রোক করে মারা গেল। আপনি কি বলছেন এসব? জি, মিলির বাবা খুব চিন্তায় পড়ে গিয়েছিল যে কি হবে মিলির আর রিমির জন্য ভালো আর বিয়েও আসে না। সেই সাথে মিলিও চলে এসেছে স্বামীর বাড়িতে, থাকতে পারেনি। তার মধ্যে রাজীব নামের ছেলেটা মিলিকে আবার বিরক্ত করছিল, আর বাড়িটা বিক্রি করেছে মূলত রাজীব আর এলাকাবাসীর জন্য। তারা এমনভাবে মিলি আর রিমির সাথে আচরণ করতে লাগলো যে তারা আর থাকতে পারেনি। তারা শেষমেশ বাড়িটা বিক্রি করেই দিয়েছে। শুভর চোখ বেয়ে পানি পড়ছে। এবারে শুভ নিজেকে সামলাতে পারেনি। শুভ নিজেকে সামলানোর চেষ্টা করে বলল, আচ্ছা, এখন মিলিরা কোথায়? আমাকে প্লিজ জানলে বলেন, আমার এইটা জানা অনেক জরুরি। আমি তো জানি না, আর বাড়ি বিক্রি নিয়ে সব কথা একটা লোকের সাথে হয়েছে, তাদের দুই বোনের সাথে কথা হয়নি। ওই লোকের নাম্বারটা দেওয়া যাবে? না ভাইয়া, লোকটা আগেই আমাকে বলে দিয়েছে তার ব্যাপারে কোনো তথ্য কাউকে না দিতে। এটা কেমন কথা? এমনি কথা হয়েছিল আমাদের মাঝে। আপনি তাহলে আর কোনোভাবে আমাকে সাহায্য করতে পারবেন না? না। আচ্ছা, ভালো থাকুন। আর মিলিদের ব্যাপারে কোনো ইনফরমেশন পেলে আমাকে কষ্ট করে একটু জানাবেন। কথা শেষ করতেই শুভর সে কি কান্না। মিলিকে এত ভালোবেসে ফেলেছে শুভ, আজ তা ভালো করে বুঝতে পারছে। মিলিকে এতদিন শুভ পাবেই এমন একটা ধারণা ছিল, কিন্তু আজ যখন শুভ বুঝতে পারলো মিলি আর শুভর কাছে নেই, আর মিলিকে পাওয়া যাবে কিনা তারও কোনো ঠিক নেই, এখন আর শুভ নিজেকে সামলাতে পারছে না। আর শুভ ভালোই বুঝতে পারছে মিলির বাবা মারা গেল শুধুমাত্র দুশ্চিন্তা থেকে, আর এই দুশ্চিন্তার প্রধান কারণ মিলিকে শুভর মেনে না নেওয়া। আর তাই হয়তো মিলি শুভকে মাফ করতে পারেনি, আর পারবেও না।
শুভ নিজেকে আরও অপরাধী মনে হচ্ছে। শুভ সেদিন সিদ্ধান্ত নিলে মিলির কলেজের কাগজে আর কোনো অ্যাড্রেস আছে কিনা সব চেক করবে। মিলির কাছে যেভাবেই হোক শুভ মাপ চাইবে। পরের দিন সকালে 9টায় কলেজে চলে যায় শুভ। গিয়ে দেখে কেয়ারটেকার ছাড়া আর কেউ আসেনি। গিয়ে সব কাগজপত্র চেক করে কিন্তু কিছুই পায়নি। সব জায়গাতেই একটা অ্যাড্রেস শুধু লিখেছে মিলি। শুভ দিনরাত সব এক হয়ে গেছে। এখন আর সে আগের মতো নাই। ক্লাসে গিয়ে তেমন ভালো ক্লাস নিতে পারছে না। সব কলিগরা এই ব্যাপারগুলো খেয়াল করতে শুরু করলো। এভাবে অনেক দিন চলে গেল কিন্তু শুভ আর নিজেকে স্বাভাবিক করতে পারল না। প্রতিদিন মিলির সই করা ডিভোর্সের কাগজটা দেখতো শুভ আর ভাবতো মিলিকে ভেবেই নিয়েছে আমি সাইন করে দিয়েছি। সেদিন যে বললাম কথাটা, তাহলে কি মিলি তা শুনতে পায়নি? একদিন হঠাৎ করে শুভ তার পরিবারকে বলে সে আর দেশে থাকবে না। বাসার সবাই অবাক হয়ে আছে, এসব কি বলছে শুভ? শুভর মা তো প্রায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। শুভর মা কান্নাকাটি করে বলতে শুরু করলো, ওই শয়তান মেয়েটা চলে গেছে ঠিকই, কিন্তু বাইরে গিয়ে ও তার শয়তানি চালিয়ে যাচ্ছে। আমার ছেলেকে কালা জাদু করেছে, আমার ছেলেকে শেষ করে দিতে চাইছে। এত ভালো চাকরি রেখে শেষমেশ আমার ছেলে বিদেশ চলে যাবে। এই মেয়ে আমার সংসার শেষ করে দিল। শুভ এবার রেগে গিয়ে বলল, আহ মা, কী সব আজে বাজে কথা বলছো? তোমার মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে। কত মানুষ বউ ছেলে ডিভোর্স দিয়ে নতুন করে সংসার করে, কিন্তু আমার ছেলে কেন পারছে না? আমি তোমাকে আবারও মনে করিয়ে দেই, মিলির সাথে আমার কোনো ডিভোর্স হয়নি, আর তাই দ্বিতীয় বিয়ের প্রশ্নই আসে না। এই মেয়ে জাদুটনা করে যাচ্ছে, ডিভোর্স দিবি কিভাবে? মা, তুমি তো মিলিকে অশিক্ষিত বলতে, আজ আমার তোমাকে শিক্ষিত ভাবতে লজ্জা লাগছে। একজন শিক্ষিত মানুষ হয়ে তুমি এসব কি বলছো? এখন তো আমার কথাও ভালো লাগবে না। জানি জানি, যা ইচ্ছে কর। শুভর মা এসব বলেই তার নিজের রুমে চলে গেল। শুভর বাবা বলল, ভেবে সব করছিস তো? হ্যাঁ বাবা, এখানে আর ভালো লাগছে না। কলেজ বাড়ি সব কিছুতেই আমি মিলিকে খুঁজে বেড়াই, আর তাতে করে আমার কষ্ট হচ্ছে। সব কিছু কেমন জানি গলায় কাটার মতো বিধে আছে। তোর এত সুন্দর ক্যারিয়ার কি হবে? ক্যারিয়ার দিয়ে কি করব বাবা, যদি নিজেকে খুনি মনে না হয়, নিজেকে অসুখী মনে হয়? মানে? না বাবা, কিছু না। কিছু না বলতে বলতে শুভ রুম থেকে গেস্ট রুম চলে গেছে। শুভ রুমে এসে দরজা লক করে দেয়। শুভ নিজেকে নিজেই সান্ত্বনা দিচ্ছে। দেশের বাইরে চলে যাচ্ছে এই কথা যদি মিলি কোনোভাবে কারো কাছ থেকে জানতে পারে, মিলি ঠিক আটকাবে। আবার ভাবছে মিলি যদি না আসে। বেশ কিছুদিন চলে গেল আর শুভর যাওয়ার ডেট চলে আসলো। সকাল থেকে শুভ অনেক নার্ভাস হয়ে যাচ্ছে, এই ভেবে মিলি আসবে তো শুভকে আটকাতে। শুভ তো এই দেশ ছাড়তে যাচ্ছে না। শুভ তো মিলিকে নিয়েই এই দেশেই ভালো থাকতে চাচ্ছে। শুভ তার মায়ের কাছ থেকে বিদায় নিতে গেল তার রুমে। শুভর এক হাতে পাসপোর্ট আর এক হাতে ব্যাগ দেখে শুভর মায়ের কেমন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। শুভর মা খুব অভিমান করে শুভকে জিজ্ঞাসা করলো, বাবা, যাওয়াটা কি খুব জরুরি? শুভ একটা হাসি দিয়ে বলল, মা, আমরা কি সব সময় সব জরুরি কাজ করি? শুভ, এখনো তোর এসব বাঁকা কথা বন্ধ হচ্ছে না? মা, বাঁকা কথা না, এসব তো সত্যি কথা। মিলি যখন চলে গেল এত রাতে, তখন কি ওর বাসায় একটা খোঁজ নেওয়াটা জরুরি ছিল না? এখনো তোর মাথায় এই মিলি আর মিলির ভূত ঘোরে। যা বাবা, তোর যেখানে যেতে ইচ্ছে হয়। আমি তোর কেউ না, সবই এই মিলি। শুভ নিজেও জানে না তার মাকে আবার কবে দেখতে পারবে, তাই এরকম বিদায় শুভ মেনে নিতে পারছে না। শুভ তার মাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আচ্ছা মা, মাফ করে দাও। আবার কবে দেখা হয় কে জানে। শুভ, আমাকে প্রতিদিন কল দিবি কিন্তু, আর হ্যাঁ, ঠিক মতো খাওয়া দাওয়া করবি। আচ্ছা মা। শুভ এবার যখন বাবাকে বিদায় দিতে গেল, গিয়ে এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। আর তা হলো শুভর বাবা এমন ব্যবহার করছে যেন এই তো আবার ফিরে আসবে শুভ। কোথায় এমন যাচ্ছে যে এত ভয় পেতে হবে? শুভ সবার কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে গেল। আর শুভর তখনও মনে হচ্ছিল মিলে আসবে আর এসে হাত ধরে বলবে, প্লিজ শুভ তুমি যেও না, তুমি চলে গেলে আমার কি হবে? কেউ একজন এসে কোনো কথা না বলে টান দিয়ে শুভকে জড়িয়ে ধরে কাঁদবে। আর এগুলো ভাবার পর শুভ একজনকে দেখতে পেল। পেছন দিক দিয়ে মিলির মতোই মনে হচ্ছিল, কিন্তু সামনে ফিরতেই শুভ অনেক হতাশ হয়ে পড়ে। যাকে মিলি ভেবেছিল সে তো মিলি না, তাহলে মিলি কি আসবে না? এমন প্রশ্নবোধক চিহ্ন কিন্তু শুভর মনে আসতেই থাকছে। শুভর মন বারবার বলছিল মিলি আসবে। সবাই প্লেনে উঠে গেল, কিন্তু শুভর কিছু ভালো লাগছে না। বারবার কল, মেসেজ, ফেসবুক, ইনবক্স
চেক করছিল শুভ, কিন্তু মিলি শুভর সাথে যোগাযোগ করেনি। শুভ এবার আর মিলির আশায় বসে থাকতে পারে। শুভ প্লেনে উঠে গেছে, আর তার সাথে সাথেই প্লেন ফ্লাই করেছে। আর সেই সাথে শুভ নিজেকে আরও একা মনে হচ্ছিল। শুভ ইউএসএতে ভালো একটা জব পেল খুব অল্প সময়ে। প্রথম দিকে শুভর ইউএসএতে আরও একা একা লাগতো, মনে হতো এগুলো শুভর সেই পাপের ফসল। প্রতি রাতে শুভ মিলির জন্য মন খারাপ করত, আর মিলির ফোনে কল আর ফেসবুক আইডি চেক করত। এভাবে দিন যেতে লাগলো। দেখতে দেখতে 4 বছর চলে গেল। হঠাৎ একদিন রাতে শুভ মিলির ফেসবুক আইডি অ্যাক্টিভ দেখে। শুভর এইটা দেখে এত খুশি লাগছে, মনে হচ্ছে এই বুঝি তার সব অপেক্ষা শেষ হচ্ছে। মিলি নিশ্চয়ই এতদিনে শুভকে মাফ করে দিতে পেরেছে। মিলির প্রোফাইল চেক করতে গিয়ে শুভর চোখে মিলির রিসেন্ট স্ট্যাটাসটা চোখে পড়ে। মিলির স্ট্যাটাসে লেখা ছিল, বিয়েতে সবাইকে আসতে হবে, দাওয়াত দিলাম। শুভ এবার আবার বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করছে। এতদিন অপেক্ষা করলো শুভ, কিন্তু শেষ রক্ষে আর হয়নি। এমনটাই ভেবে শুভ মন খারাপ করছে। এই ছেলেটা কে যাকে মিলি বিয়ে করবে? আর এই ছেলে কি সে
নাম্বার, জানো মা, মিলির বিয়ে ঠিক হয়েছে। সে কি? এখন তাহলে তুই কিভাবে আটকাবি? আমার সাথে ডিভোর্স হয়নি, আবার কিসের বিয়ে? যদি একান্তভাবে আমার সাথে না থাকতে চায় তবে সেদিন আমাকে ডিভোর্স দিয়ে পরে আকাশকে বিয়ে করতে হবে। ছেলের নাম বুঝে আকাশ? হুম। কি করে? এত কিছু আমরা জেনে কি করব? বাদ দাও। শুভ এবার রেগে গেল। আকাশের নামটাই শুভর শুনতে ভালো লাগছে না। শুভ হঠাৎ তার মাকে বলল, মা, তুমি বরং মিলির বাসার নাম্বারে কল দাও আর বলবে তুই তুলি নামের এক মিলির বান্ধবীর মা, আর মিলি কোথায় তাও জিজ্ঞেস করবে। তোর জন্য এখন আমাকে এই দুষ্টুমিটা করতে হবে। শুভ কল দিল আর সাথে সাথে মিলির আম্মু কল রিসিভ করলো। হ্যালো ভাবি, কেমন আছেন? ভালো। আপনি কে বলছিলেন? জি, আমি তুলির আম্মু। আসলে তুলি কি আপনাদের বাসায়? সে সকালে বের হয়েছে, এখন আসেনি। ও আচ্ছা ভাবি, তুলি তো আজকে আসেনি, আর মিলিও তার নাচের স্কুলে। মিলি কি নাচের ক্লাস?
পেছিয়ে প্রথমেই বলতে পারতেন যে আপনার চিরুনি আর আয়না দরকার। আর হ্যাঁ, বডি স্প্রেটা আমার স্বামীর। এখন হয়তো প্রশ্ন করবেন কেন আমি ছেলের বডি স্প্রে সাথে রাখি। তাই আমি বলেই দেই, আসলে আমার স্বামী এত কাজে ব্যস্ত থাকে যে তার অবস্থা আপনার মতোই হয়ে যায়। ধরেন আমার সাথে শপিংয়ে যাবে, তখন তার সাথে কথা বলার মতো অবস্থা আর থাকে না, তখন ব্যাগ থেকে এই বডি স্প্রেটা আগে হাতে ধরাই দেই। শুভ মেয়েটার বুদ্ধিকে প্রশংসা করতে করতে চুল ঠিক করে টিস্যু দিয়ে ঘাম মুছে বডি স্প্রে দেয়। শুভ মেয়েটাকে অনেকবার ধন্যবাদ জানায় আর মেয়েটা শুভকে অল দ্য বেস্ট বলে বিদায় নেয়। শুভ এবার বেশ কনফিডেন্স, একটু একটু করে মিলির কাছে চলে আসলো আর শুভর হার্টবিট কম্পিত হতে লাগলো। মিলি দাঁড়িয়ে আছে আর বাচ্চাগুলো নিজেরা নাচছে। শুভ মিলিকে গিয়ে আস্তে করে বলল,
Racismo. يبقى واحد يبروك اللي فيها وما تحتاج ليه جدا مدة عشان نتربى أو بتهل إيه سهل أنا أقدر تزيدك مدة بقى عندي كان مش هنا إيه عشان مدة نخرج ما Rokan Cliff. يا هتروك كده شيء Onda kan rilis do hisdar. Era vai ro ngahde lat. بدي عشان مع جاي بيك كده أنا أبويا بشوفك يبقى تحتاج كل ده داش نيجي بيروك نالبو بعد أنا بروك نصابي شبوت من بيك كمارا أنا بروك جاي بيمو تجيب بس تنرك هنبو ما شيء بيت عشان مارا ين ما كيم راو دشين ودي بيكيش كيس نوت راو بروك نبض بروك أنا يبوكا يكي ثادوني أنا بروك جاي بيك أنا شلو منو شوكا Hito. واشي صوبي ما Gimiron na drogi. Pero nik siya na sa pagilimra. Minilim kis ni gilimbi. Polis na hanong ni binno rat. Ya shabe na. Miro rat. Sa ya husti ko kaya be. Ya na mero ko siya wa bilimni desha.
Jetzt noch genau, ich glaube, die liegen noch, hat da alles sich in, es wird nach Sommerstam, Kala, die liegen, wahrscheinlich haben noch so gleiche Linden, nicht. Jetzt sehe ich auch, aber da, hier mir da, die liegen, ich druck noch über, doch nicht. Alles zero, das noch über, nicht, dann war aber das noch ein Gelo. অনেক কিন্তু লব্ধ সেরে দামাই মতো ভাব সে নোমে সামনে লোমে সবরা দিউ হেলেস তো লোমরা দীক্ষা খাই Jetzt scheint ja, schau ich die Missel um mich hat. Jetzt ist ich jetzt die Vegane, du sie gar nicht ist ja. Perché dovrei mettere a risalire cinema solo i film sarà robusta. Stavo sotto che te e carabbi non robust. No vedete lo quale allo che সামনে দেশ স্তম্ভ নিয়ে আবার অপেরো কুট গোস এই না তাহলে রাশ রাতে গুলে কপাট রাগোস কাটা শিরো মুসলিম কাটাই লিমনোবাদ অবশ্যই সুবর্ণ নির্দেশে লবরা এত কোসে নিকে কাবার কারা ট্রেই বিলি La feres de que está mal, dice que vos daba se. Silvus,
Enes ni lo bruno ko flex na mala hnuga. Bebe operation namro bu trashne. Onda ka bi anno brokan dei be mara. E ba hikil rokan dei be se ne mo salle. An